নমস্কার, উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেব বর্মা মহোদয়। উপস্থিত আছেন অমরপুর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবেন শ্রী রঞ্জিত দাস মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবাইকে নমস্কার। প্রিয় সংবাদ মাধ্যমের বন্ধুগণ, আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে বিরোধী দলের নেতা এবং ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা সহ এবং বিধানসভার সদস্য সুদীপ রায় বর্মন মহোদয় সহ বিভিন্নভাবে এবং ত্রিপুরা, আপনারা জানেন যে একজন সম্মানীয় আইপিএস অফিসার, এই রাজ্যের প্রাক্তন যিনি ডিজিপি অনুরাগ ধনকর মহোদয়ের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এই আমরা ওনার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই, কিন্তু এই সংবেদনশীল এই ঘটনাটাকে নিয়ে যেভাবে বিরোধী দলেরা ত্রিপুরার মানুষকে যেভাবে বিভ্রান্ত করতে চাইছে, তার জন্য আজকে আপনাদের মাধ্যমে ত্রিপুরার সমস্ত মানুষের কাছে আমরা এই বিষয়টা গভীর দুঃখের সঙ্গে এবং বেদনার সঙ্গে জানাতে আমরা বাধ্য হচ্ছি। এই কারণে যে কোনো মৃত্যু যখন ঘটে তার সঙ্গে সঙ্গে সে বিষয়ে মানুষের শোকাত হয়, পরিবার হয়, কিন্তু আপনারা দেখেছেন ওনার মৃত্যু যখন হয়েছে ওনাকে বাড়ি থেকে ডেড বডি নেওয়া হয়নি এবং সুপরিকল্পিতভাবে সিপিএম এর যিনি বিরোধী দলনেতা এবং জিতেন চৌধুরী মহোদয় তারা বিভিন্নভাবে মিছিলে নেমেছেন। মিছিলে নেমে তিনি এভাবে আমাদের যে সরকারের আইন শৃঙ্খলা এবং বিভিন্ন বিষয় নিয়ে এবং বিশেষভাবে মানুষকে বিভ্রান্ত করার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা বিভিন্ন দিকে থেকে সেগুলোকে প্রচারের মাধ্যমে নিয়ে এসেছে এবং আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে সেগুলোকে প্রচার করতে চাইছে। এবং আপনারা এটা জানেন যে যিনি বিরোধী দলনেতা, কিছুদিন আগে তিনি সাব্রমে বিলোনিয়া একটা ঘটনা ঘটেছিল, পুলিশের যারা অফিসার, যারা আইপিএস অফিসার রয়েছেন, যারা আমাদের আইএস অফিসার রয়েছেন, তাদেরকে কিভাবে অপমানজনক কথাবার্তা বলেছিলেন। তিনি বলেছিলেন যে একজন পুলিশের আধিকারিককে বলা হচ্ছে যে ইডিয়েট, এবং এভাবে বলে, এবং পুলিশ কুলকে নয় তাদের পরিবার পরিজনদের মধ্যে একটা এমন ভাবে শব্দগুলো ব্যবহার করা হয়, তাদের মনের ব্যথা লাগে যে যাদের আমাদের বিশেষভাবে পুলিশ প্রশাসন তারা তাদের জীবন পরিবার পরিজনকে রেখে তারা কি করে প্রশাসনিক কাজের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে দায়িত্ববোধ পালন করছেন। তাদের কাজ হলো দায়িত্ববোধ পালন করা, এবং তারা এইভাবে প্রচার করছেন জিতেন বাবু যে গণতান্ত্রিক ব্যবস্থা এখানে ত্রিপুরার মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা, যদি গণতান্ত্রিক ব্যবস্থা নাই থাকতো, আপনারা দেখেছেন যে আপনাদের মাধ্যমে তারা তাদের সেখানে প্রেস মিট করা, মিছিল করা, মিটিং করা, কোথায়ও এই আমাদের এই সরকার আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা, গণতান্ত্রিক একটা বাতাবরণ, শান্তির একটা পরিবেশ তৈরি করার ফলে তারা বিভিন্নভাবে বিভিন্ন মিছিল মিটিং করতে পারছে। তো যদি গণতান্ত্রিক ব্যবস্থা না থাকে, আইনের শাসন না থাকে, তাহলে কি করে তারা সেখানে সেগুলো করছে। আমি এবার একটু পূর্বের দিকে যেতে হয়, যারা আজকে আইনের বিষয়টি নিয়ে এখানে বিশেষভাবে জিতেন চৌধুরী মহাশয় এবং সুদীপ রায় বর্মন মহাশয়, ওনার পিতা একটা সময় এই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিল। তারা আজকে এমন ভাব দেখানো হচ্ছে যে নতুন প্রজন্মের কাছে, মানুষের কাছে, যে তারা সম্পূর্ণভাবে তারা ধোয়া তুলসী পাতা, তাদের মতো এমন প্রশাসনিক দক্ষ বা তাদের শাসনকালে কোনো দেশের আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি।
আমি যদি একটা বিষয় যদি আমি প্রথমে যদি উত্থাপন করি, আপনারা সেগুলো বুঝতে পারবেন। যিনি জিতেন বাবু নিজে স্বচ্ছ প্রশাসন বলছেন, ওনার আমলে যখন ক্ষমতা ছিলেন আপনারা জানেন যে আধা কেলেঙ্কারি হয়েছিল। তার এই যে যদি তার দায়বদ্ধ থাকতো তাদের আমলে, শুধু আধা কেলেঙ্কারি নয়, তাদের রোজবেলি থেকে শুরু করে এবং বিশেষভাবে এই বিশালগড়ে ব্লকের আরডি ব্লকের কাণ্ড, সমস্ত প্রশাসনিক ক্ষেত্রে তাদের দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। তাদের আমলে মন্ত্রীর মৃত্যু হয়েছে, বিধায়কের মৃত্যু হয়েছে, খুন করা হয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে, মানুষের কথা বলার অধিকার পর্যন্ত হরণ করে নিয়েছে। আজকে তারা এই মুখোশ থেকে এরা বের হয়ে এখন তাদের যে উদ্দেশ্য সেটা হলো কিভাবে আবার ক্ষমতার মসনদে নিয়ে আসা। তার জন্য তারা এখানে সুদীপ বাবু আপনারা জানেন, উনি কয়েকবারে তার দল পরিবর্তন করা, তার উদ্দেশ্য একটা হলো তিনি স্বপ্নে দেখছেন তিনি মুখ্যমন্ত্রী হবেন। তো তার জন্য এবার গত 23শে বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছেন কংগ্রেস এবং সিপিএম এই দুই দল এক কটা হয়ে যে এবং ছাত্র বলুন যুবক বলুন সকলের জন্য যে পরিকল্পনা করছেন অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য একটা জোটবদ্ধ হয়েছিল। এখানে সবচেয়ে দুঃখের এবং লজ্জার ব্যাপার, এবং একটা বিশেষভাবে যে বিরোধী দলগুলো থাকে তাদের একটা নৈতিক দায়িত্ব থাকা একটা বিরোধী দলের, সেটা কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু তারা ক্ষমতার জন্য কি করে ঐক্যবদ্ধ। আমি এই কারণে এই কথাটা বলছি যে আপনারা জানেন একটা সময় এই কংগ্রেসের যারা করতেন সিপিএম আমলে অনেক লোকের পরিবার পরিজনকে তাদেরকে খুন করা হয়েছিল, এবং এই কংগ্রেসের আমলে আবার সিপিএম এ অনেক লোক খুন হয়েছে। সেটা আর এখানে আপনারা যারা আছেন আপনারা সকলে ভালোভাবে জানেন। এই যে মানুষের পরিবার পরিজন সন্তানকে কোলের কত মায়ের সিঁদুর তারা মুছে নিয়েছিল, আবার তারা ক্ষমতার মধ্যে একইভাবে তারা জোটবদ্ধ হচ্ছে। তো এই যে এটাকে বলা হয় যে ভাষাটা যেটা হলো মানে এটা নির্লজ্জের মতো তারা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে এবার সমস্ত করতে চাইছে। ত্রিপুরার মানুষ সেটা একদম ভালোভাবে তারা জানে যে এবার যে আমাদের যে ডিজি সাহেব রয়েছে অনুরাগ, ওনাকে আমরা এক্সটেনশন দেওয়া হয়েছিল কিছুদিন আগে। তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট প্রশংসা, ত্রিপুরার প্রশাসনিক অবস্থা কতটা ভালো চলছে। যদি ওনার যদি কোনো প্রশাসনিক চাপ থাকতো তাহলে একটা লোকের 2 দিন আগে তার কথাবার্তার মধ্যে যে সরকারের প্রতি বা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি ওনার যে একটা আস্থা, যে একটা সুন্দরভাবে একটা প্রশাসন চলছে, তাহলে সেটা এই কথার মধ্যে পরিবর্তিত হয়। আমার পাবলিকে যেটা জনগণ যেভাবে বলছে যে ওনার মৃত্যুর পিছনে বা তাকে যে একজন তিনি তারাই বলছেন বিরোধীরা জিতেন বাবু তিনি একজন সৎ ভদ্রলোক। এই ভদ্রলোককে তারা বিভিন্ন ভাবে এই যে অকুণ্ঠ এমন ভাষা তারা ব্যবহার করেছে একটা আইপিএস অফিসারকে, এবং তারা হোয়াটসঅ্যাপে আমরা যতদূর শুনেছি মানুষ বলছে হোয়াটসঅ্যাপে তিনি ওনার সঙ্গে ডিজির সঙ্গে কথাবার্তা বলেছেন। আমার মনে হয় তাদের যে দোষ, তারা এইভাবে এমন ভাবে কথা বলে ওনাকে মানে উত্তপ্ত করেছে এই ধরনের কাজ করার জন্য। তাদের এই দোষটাকে তারা চাপিয়ে দেওয়ার জন্য তারা মানুষের কাছে বা অন্যের উপরে দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা সাধারণ যারা পাবলিক থেকে এই শব্দটি এখন বেরিয়ে আসছে যে এটা যে সিপিএম তার দীর্ঘদিনের তাদের কৌশলগত, তাদের কথার মধ্যে কোথাও ক্লেশ থাকবে না এমন ভাবে কথা বলে সেগুলোকে অন্যদিকে নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করে, এবং কিভাবে প্রশাসনে তারা ক্ষমতা যাওয়ার তারা রাস্তা তৈরি করে। তার জন্য আপনাদের মাধ্যমে এবং ত্রিপুরার জনগণের যে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এরা আইনের শাসন যাকে বলে, কোন লোক দলের লোক যদি কোথাও অন্যায় করে তার বিরুদ্ধে পুলিশের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়, এবং আইনের উপরে সমস্ত প্রশাসনিক ব্যবস্থা ছেড়ে দেওয়া হয়েছে। কোথাও আজকে কোনো বিষয়ে কোনো লোক যদি তার অন্যায় করে সে অন্যায়ের বিরুদ্ধে প্রশাসনিক আইনের শাসন এই সরকারের আমলে 8.5 বছরে আপনারা দেখতে পেয়েছেন, জনগণ তা উপলব্ধি করতে পারছেন। এবং এই উপলব্ধি থেকে আমরা আজকে আপনাদেরকে এখানে আপনাদেরকে এখানে ডাকার মধ্যে দিয়ে আমরা এই কথাগুলো এই কারণে বলতে চাইছি যে বিভিন্ন ভাবে যে তারা বিভ্রান্ত করছে। আমি আজকে আপনারা এখানে যারা আপনারা অনেকেই জানেন, কারণ এখানে বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন। আমি আপনাদেরকে শুধু
বিশেষভাবে সুদীপ বাবুর 3টি ঘটনার কথা আমি এখানে উল্লেখ করছি, সেগুলো সকলের জানা আছে। আপনারা জানেন যে একজন সেনাবাহিনীর কর্নেলের উপরে কথিত মামলা, শ্রী সুদীপ রায় বর্মনের সঙ্গে সংশ্লিষ্ট একটা স্থান থেকে অস্ত্র এবং অন্যান্য আপত্তিকর সামগ্রী পাওয়া গেছে। এটা কাছে পুরো তথ্য রয়েছে। আপনারা জানেন ইটভাটার ওনার ভাই রয়েছেন, ওনার ভাইয়ে সেখানে অস্ত্র সেখান থেকে পাওয়া হয়েছে। এবং যুব কংগ্রেস নেতা দেবল দেবকে হত্যাকাণ্ড ত্রিপুরা রাজনৈতিক প্রশাসনিক নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য সেগুলো আলোচিত হয়েছিল। এবং এই যে ঘটনাগুলো, এটা একটা সময় সেগুলো হয়েছে। আপনারা এটাও আরো ভালো করে জানেন, যখন আপনার আমাদের এখন বর্তমান যে মুখ্যমন্ত্রীর বাসভবন রয়েছে সেখান থেকে কঙ্কাল পাওয়া গিয়েছিল। সেই কঙ্কাল একটা সময় সেখানে এক মন্ত্রীও ছিল। এই কঙ্কাল কার আমলে ছিল, কোন মন্ত্রীর আমলে ছিল, আজ পর্যন্ত তার কোনো তদন্ত হলো। এরা মার্ডার করে সেগুলোকে গুম করা যে টেকনিক, এটা কংগ্রেস সিপিএম এবং দোনো দলে সেটার সঙ্গে প্রত্যক্ষভাবে সেগুলো জড়িত রয়েছে। তার জন্য তাদের এই দীর্ঘ আগের যে তারা যে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যে ধরনের প্রশাসনিক যেভাবে মানুষের প্রতি বর্বর অত্যাচার অবিচার করেছে, প্রশাসন থেকে শুরু করে অফিস আদালত থেকে শুরু করে কোনো অফিসারে কোথায়ও কোনোখানে ফোর্থ ক্লাস অফিসারদের নিয়ন্ত্রণ করত আমাদের সরকারের আমলে। সমস্তভাবে অফিসারদের যে যারা আছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সেখানে ক্ষমতা দেওয়া হয়েছে বলে আজকে আপনারা সেগুলো সাক্ষ্য প্রমাণ রয়েছে, মানুষ সেগুলো দৃষ্টিগোচর হয়েছে। ত্রিপুরার দ্রুত গতিতে ত্রিপুরার উন্নতি এবং অগ্রগতি হচ্ছে। তো ত্রিপুরার অগ্রগতি এবং উন্নতিকে অন্য পথে পরিচালিত করার জন্য এই ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার সেগুলো করছে। আমি এটাই বলবো যে একটা বিরোধী দলের দায়িত্বশীল ব্যক্তির দায়িত্বহীন কথাবার্তা একটা রাজ্যের স্থিতিশীলতা এবং রাজ্যের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার একটা অপপ্রয়াস। কোনো যারা মানুষকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, যারা জনগণকে ভালোবাসে, তারা বিরোধীদের একটা মুখ্য ভূমিকা এই কারণে থাকবে, যারা কোনো অবস্থাতে যাতে ত্রিপুরার কিভাবে উন্নতি হয়, ত্রিপুরার কিভাবে প্রগতি হয়, ত্রিপুরার ছেলে মেয়েদের কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সে বিষয়ে একটা বিরোধী দলের সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকা দরকার। তাকেই বলা হবে একটা গণতান্ত্রিক ব্যবস্থার অর্থাৎ দায়িত্বশীল বিরোধী দল। এখন যারা বিরোধী দলে দায়িত্ব রয়েছে তারা সকলে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এটা ত্রিপুরার মানুষ কোনো অবস্থাতে তাদেরকে ক্ষমা করবে না। তার ইতিহাস রয়েছে। সিপিএম ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, কেরল থেকে সমূলে উচ্ছেদ হয়েছেন। জনগণ তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং আগামী দিনে তাদেরকে খুঁজে পাওয়া মুশকিল। কংগ্রেসের কথা যত কম বলা যাবে তত ভালো, এদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে। সুতরাং আজকের এই আমাদের এখানে সাংবাদিক ভাইরা আপনারা আছেন, সবাইকে আমরা আমাদের দলের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। দুটো প্রশ্ন ছিল। প্রথমটা, আপনি সাংবাদিক বৈঠকের মাধ্যমে সম্পূর্ণ দোষারোপ করছেন কংগ্রেস সিপিএম। সেক্ষেত্রে কংগ্রেস সিপিএম এর যেটা মূল দাবিটা সেটা ছিল বিচার বিভাগীয় তদন্তের দাবি। আপনারা সেই দাবিটাকে কিভাবে দেখছেন? সেকেন্ড কোশ্চেন, আপনি বললেন সুদীপ বর্মন মানে তৎকালীন সময় কর্নেলের সঙ্গে একটা ঝামেলা হয়েছে। সেই ঝামেলা আপনাদের দলীয় এখন বর্তমানে যিনি মন্ত্রী রয়েছেন, তখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছিল ওই ঘটনার। সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আপনি যেটা বলেছেন যে তদন্তের ব্যাপারে, যখন কোনো বিষয়ে আমাদের সরকার যখন মৃত্যু হয়েছে সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আপনারা জানেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের মাধ্যমে একটা ক্রাইম বেঞ্চের উপরে সেটা পুরাটাই ন্যস্ত করা হয়েছে। তাদের সেখানে স্বাধীনভাবে সেটা কাজ করার জন্য সেটা রয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে সম্পূর্ণভাবে সেগুলোকে সহযোগিতা করছে যাতে এটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত যাতে বেরিয়ে আসে। তার জন্য একটা কমিটিও গঠন করেছে, সেটা আপনারা জানেন পরিষ্কারভাবে। সেটা করে সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সরকার সেটা সৎ সাহস যে কোনো দুর্নীতি, অপশাসন এবং যে ধরনের আপনার ন্যাক্কারজনক কোনো ঘটনা, এটা আমাদের সরকার সেটা বরদাস্ত করে। তার জন্যই একটা তদন্ত কমিটি অলরেডি আপনাদের এটা তদন্ত রয়েছে, তদন্তে সেটা বেরিয়ে আসবে, সেখানে রয়েছে।
আর আরেকটা আপনি কি জানি বললেন? আপনি যে কর্নারের বিষয়টা হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি দেখেন, আমি এটা পুরাটাই রয়েছে, যদি আপনারা চান এটা তো অনেকটা, হ্যাঁ আমি তবুও আপনাদেরকে কয়েকটা পয়েন্ট, আপনারা এটা জানেন যে এটা 18ই অক্টোবর 2016 সেই ঘটনাটা হয়েছিল, কর্নেল বাবু যে ঘটনাটা সেখানে হয়েছিল, সেখানে আপনার এই ঘটনাটি আপনার সেনাবাহিনীর আগরতলা এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার উপরে হামলা, প্রকাশ্য অপমানের ঘটনা, গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এইটা সবাই জানে। দেখে তো এই ঘটনার পরবর্তী সময়ে সেগুলো আমি এটাই কারণে বলছি, এরপরে দীর্ঘ সময় কংগ্রেস সিপিএম এর যদি একটা দলের, যেখানে সুদীপ বাবু নিজেও সেটার সঙ্গে যুক্ত ছিলেন, পরে যখন তদন্ত হয়েছিল তাই ওখানে ওনার বাইকে অস্ত্র পাওয়া গেল, আপনি রিভারটাতে আমরা চম্পকনগরে। তাইলে এই যে লোকগুলো এখন মানুষের সামনে এসে তাদের যে চেহারা মুখ দেখাচ্ছে, এটাই হলো আমাদের আমার বক্তব্য। প্রশ্ন হচ্ছে একটু ভিন্ন। আমি বলছিলাম যে তৎকালীন ওই সুদীপ বাবুর ঘটনার সঙ্গে আপনাদের বর্তমানে মন্ত্রীও জড়িত ছিলেন, উনিও প্রেস মিট করেছিল, উনিও বিরোধিতা করেছিলেন, এই ব্যাপারটা আপনি কি বলেন? দেখেন, এই কারণেই আমি আপনাদের বলি, ব্যক্তি, দল এবং রাজনীতি, এখানে আমাদের যারা আগে ছিল অনেকে ছিল, আমি বামপন্থীতে ছিলাম, বামপন্থের নীতি আদর্শ আর ভারতীয় জনতা পার্টির ফার ডিফারেন্স। তার জন্য তো পরিবর্তন। ভারতীয় জনতা পার্টির প্রথম তাদের যে নীতি আদর্শ হলো, তাদের কাছে প্রথম হলো রাষ্ট্র, তারপর হলো আপনার দল, তারপর ব্যক্তি। এবং ভারতীয় জনতা পার্টি প্রথম হলো ছাত্র। আপনারা দেখেছেন আমাদের এবার মন্ত্রী পদত্যাগ করেছেন, তাদের দিকে দেখে, ছাত্রদের দিকে দেখে, সমাজে দেশের জন্য। এবং ভারতীয় জনতা পার্টি আপনার জবাবদিহি এবং দায়িত্বশীল, তাদের কাছে পদ বড় জিনিস নয়, পদটা হলো তুচ্ছ। ছাত্রদের যাতে এই যে বিভিন্নভাবে বিভ্রান্ত করে, ছাত্রদের বিভিন্নভাবে লেলিয়ে দিয়ে রাত দিন তাদেরকে মাঠে বসিয়ে রাখে, তাদেরকে দিয়ে রাজনীতি করা, বাইরের যারা শক্তি রয়েছে সেই শক্তিকে ব্যবহার করে দেশের স্থিতিশীলতাকে নষ্ট করা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে এবং আমাদের মন্ত্রী তিনি নিজে পদত্যাগ করে সেটা প্রমাণ করে দিলেন যে আমরা ছাত্রদের পক্ষে, এবং আমরা যে সংস্কার এবং দেশের যে শিক্ষার অধিকার নীতি, আপনারা সবাই জানেন, আপনারা কয়েকবার এই বিষয়ে আপনারা বিশেষভাবে আমাদের মন্ত্রী যিনি রয়েছেন, তিনি 2020-এর আপনার যখন ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি করছে, এটা সঙ্গে সঙ্গে আপনি যে স্টাইপেন্ড ব্যবস্থা সেটা অনেকটা সেটাকে সেখানে বৃদ্ধি করে দিয়েছেন, এবং এটা সমস্ত ছাত্রদের জন্য এবং ন্যায়সঙ্গত। এবার দেখেন আমরা ত্রিপুরাতে যে টেট পরীক্ষা হচ্ছে, একটা স্বচ্ছতার মধ্যে সমস্ত বিষয়গুলো সেখানে আছে। এবার আপনি যে কথাটা বলছেন যে আমাদের সেখানে মন্ত্রী অনেকে ছিল, ছেলে ওই দলটা ভালো না দেখেই তো মানুষ বিজেপিতে এসছে। দলের নীতি আর আরেকটা দলের নীতি, আপনি যদি ওই দলে থাকবেন তার নীতি ব্যক্তিকে পরিচালনা করে। আর এখানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা এসছে, যারা ভুল ত্রুটি করেছে, এখানে সেগুলো করার কোনো সুযোগ নেই, এটাই বিষয়। আগে যে থাকতে পারে সেখানে এখানে এসে সেগুলো একটা দল তার নিয়ম মতো চলবে। আপনি আধিকারিকদের সম্পর্কে বিরোধীদের কথা বলছেন বা বিরোধী দল নেতাদের বলেছেন, সেটাও বলছেন, এগুলো মানে সবখানে এসছে। বিজেপি ক্ষমতায় আসার আগে আপনার দলের একটি নেত্রী বাজেভাবে আইপিএস এর সঙ্গে কথা বলেছেন, একই বিভ্রান্তিতে আছে। এমন অনেকগুলো ঘটনা আছে, কিন্তু আমার স্পেসিফিক যে প্রশ্নটা সেটা হচ্ছে, আপনি রাজ্যের জনপ্রতিনিধি বা নেতৃত্ব, কিন্তু আপনি স্পেসিফিক অমরপুর এলাকার বিধায়ক, এবং সেখানে অমরপুর ব্লকে গিয়ে জনপ্রতিনিধি বা নির্বাচিত প্রতিনিধিরা অত্যন্ত মানে বাজেভাবে ব্যবহার করেছেন, লাশ দিয়েছেন। সেই এলাকার বিধায়ক হিসেবে আপনার কি ভূমিকা ভাই, এই বিষয় সম্পর্কে আপনার কি মতামত? আপনি কি করেছেন? প্রশাসনিক স্তরে যারা আধিকারিক তারা বলছেন যে তদন্ত হয়েছে, এখন পর্যন্ত রাজ্যবাসী তদন্ত কিছুই জানে না। দেখেন, এই বিষয়টাই পরিষ্কারভাবে যে হোক, এবার এমএলএ হোক, জনপ্রতিনিধি হোক, আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী যিনি কিশোর বর্মন মহাশয় পরিষ্কারভাবে উনি বলেছেন যে কোনো যেটা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কি হয়েছে
সঙ্গে সঙ্গে এদের বিরুদ্ধে যারা ঘটনা করেছে তার বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে, সেগুলো এখনো তদন্ত চলছে। এখন পুলিশ তার ইনভেস্টিগেটর করার পরে সেগুলোকে আপনার তুলে ধরা হবে। আজকে যদি এমন হতো যে সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, যেহেতু আইনের বিষয়বস্তু রয়েছে সেগুলা সেখানে দেখা হবে, এটা মাননীয় মন্ত্রী মহাশয় পরিষ্কারভাবে বলে দিয়েছে, এটা আপনারাও শুনেছেন। আপনি কি ঘটনাটি অন ক্যামেরায় এসছে, অনেকটা বিরূপ দাবি হয়েছে, তারপরে কি পুলিশের কোনো দুর্বলতা দেখছেন যে এমন একটা ঘটনা একেবারে ভিডিওগ্রাফি স্পষ্ট সবকিছু রয়েছে, ধোঁয়াশার কোনো প্রশ্ন থাকতে পারে না, তারপর পুলিশ কি নিরপেক্ষভাবে তদন্ত করছে বলে মনে করছেন, বা তদন্তে কি আপনি সন্তুষ্ট কিনা? না, এখন তো এটা তদন্ত চলছে, তদন্ত আসার পরে গতার্ধেক গতি তারা যেভাবে বলছে, আমার যতদূর যেখানে এদেরকে সবাইকে ডাকা হয়েছে তাদেরকে নিয়েছে, যেখানে যেখানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা পুরাটা তারা পুঙ্খানুপুঙ্খভাবে স্বীকৃতি দিচ্ছে। স্যার, গতকালকে সাংবাদিক সম্মেলন করে সুদীপ রায় বর্মন সরাসরি না হলো কিছুটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন যে এই যে দিদি যে ঘটনাটা হয়েছে এর আগে ওনাকে অপমান করা হয়েছে ওনার অফিসে, এবং সেটা সরাসরি কিছুটা মুখ্যমন্ত্রী দিকে উনি ডাক লাগিয়ে কথা বলেছেন। তো দিদিকে অপমান করা, তার থেকে উনি অপমানিত হয়ে আত্মহত্যা করা, সেই প্রক্রিয়া একদম সরাসরি মুখ্যমন্ত্রীর উপর দিয়ে নিয়ে গেছে। কি বলবেন জানেন এই কথাটা? এটা আমি প্রথমে আপনার আলোচনার ভিতরে এই বিষয়টা এনেছি। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু স্বচ্ছতার সঙ্গে দায়িত্বের সঙ্গে সেটা প্রতিটি একটা তদন্ত কমিটি সেখানে গঠন করা হয়েছে, তদন্ত কমিটি যেটা রিপোর্ট পাবে সেটা হবে। আমি প্রথমে বলেছি কারণ কংগ্রেস এবং সিপিএম তাদেরও সেই বিরোধিতার জন্য বিরোধিতা করা, মূল বিষয়গুলোকে অন্যদিকে পরিচালিত করা তাদের উদ্দেশ্য। এটা তো আমি প্রথমে আলোচনার মাধ্যমে সেটা একদম পরিষ্কারভাবে বলেছি যে এটার জন্য আমাদের একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এই ব্যাপারে কোনো বিষয়ে সরকারের কোথায়ও কোনো দুর্বলতা নেই। আপনি বলেছিলেন যে বিরোধী দলটা এটা পাবলিকের থেকে সেই বিষয়টা এসছে না, তারা তো এটা শেখায় ওইটা পাবলিকের থেকে যে তার সঙ্গে এই ধরনের আলোচনা করে। কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন একজন পদস্থ অফিসারকে একজন দায়িত্বশীল ব্যক্তি, না উনি একটা বিরোধী দলনেতা, একটা অফিসারকে ইডিয়েট বলাটা এটা কতটা বেদনাদায়ক হতে পারে, এবং একটা বিরোধী দলের, কারণ পুলিশের দায়িত্ব তারা পালন করবে না। সেই ক্ষেত্রে তো আপনার দলের যে নেত্রী সেরকম একটা ভিডিও বেরিয়ে আছে এবং সেটা বাইরে আপনারা দেখেছেন, আপনারা শাসক দলে ছিলেন, শাসক দলে আছেন, বিরোধীরা যারা বিরোধিতা করছে শাসক দলে কি ভূমিকা পালন করছে? সেম ঘটনায় আপনার নেতৃত্ব দলের নেত্রীরাও ছিল, পুলিশকে অপমান করা। এখনই দেখেন কথার ভিতরে অনেকের লোকের মনে করেন তার স্বভাব সিদ্ধ আছে। আমি দেখেন কথা বলতে আসি, অনেক সময় দেখবেন একটা লোকে একটু নর্ম ভদ্রভাবে বলে, আর একের কথা কিন্তু তার মনের মধ্যে ভালো সৎ, কিন্তু তার কথার প্রকাশটা এমন হইতেছে যে তার সঙ্গে খারাপটা একটা ব্যবহার আচরণ করতেছে। এগুলো মেন টু মেন ভেরি করে। আমরা সবাই জানি জিতেন চৌধুরী ওই ইডিয়ট শব্দটা ইউজ করেছে একজন আইপিএস আধিকারিক, অবশ্যই আইপিএস এর একটা পদমর্যাদা থাকে, কিন্তু আমি বলবো যে আপনাদের বিধায়ক, বক্সনগরের বিধায়ক, সূর্যমণিনগরের বিধায়ক, টিপিএস অফিসারকে একইভাবে কিছুটা না বলো কিন্তু কটূক্তি করেছে, আপনিও জানেন, সেটা সবাই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। থানার ওসি কে, যিনি একজন গেজেটেড অফিসার এবং যারা টিপিএস অফিসার ছিল আন্তর্জাতিক, আমাদের তৎকালীন সময় বিভিন্ন ইস্যু হয়েছে, সে ব্যাপারটা আপনি কিভাবে বলবেন? উনিও এক আইপিএস অফিসারকে কটূক্তি করেছে, বিধায়কদের বিরুদ্ধে আপনাদের দলীয় বিধায়কদের সেম কাজই করেছে, তো কি বলবেন? অশ্লীল ভাষায় গালিগালাজ। শুনে এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে দল কিভাবে ওই সময় আমাদের যখন প্রাক্তন যিনি রাজ্য সভাপতি আছেন তিনি এই বিষয়ে বিধায়ককে সুপারিশ করা হয়েছে, আমাকে ডেকে এনেছেন, তার জন্য মানে দলে তুরন্ত মানে দ্রুততার সঙ্গে ব্যবস্থা করে, এটা ভারতীয় জনতা পার্টির ইডেন, এবং আপনারাও জানেন সঙ্গে সঙ্গে তার ইয়েতে ওনাকে জবাব দিয়ে চাওয়া হয়েছে, কি কারণে সেটা করা হয়েছে। এটা কিন্তু পার্টির তো আভ্যন্তরীণ ব্যাপার, অবশ্যই সেখানে জবাব দেওয়া হবে। লাস্ট কোশ্চেন, কোনোভাবে কি সেই ওসি সেখানে নিরাপত্তায় ছিলেন বলে মনে করেন? তার পাশাপাশি সেখান থেকে বদলি করা হয়েছে। তার পাশাপাশি কদিন আগে দেখা যাচ্ছে যে না লাস্ট কোশ্চেন আইপিএস অফিসারকে না করেছে এবং বুঝি না এটা নিয়েও কি কোনটা বুঝলাম কোশ্চেনটা কেন করো? কতদিন আগে সোশ্যাল মিডিয়াতে ওইটা দেখা গেছে যে একজন আইপিএস অফিসারকে উনি মারডালঙ্গা বা এসা করছে উনি উক্তি করেছেন একজন আইপিএস অফিসারকে,
সে বিষয়ে কি কতদিন তদন্ত হয়েছে? কোনটা ব্যাপারে কোন IPS? কোন IPS কোনটা জানি সেটা সেটা অনেক আগে ঘটনা। সেটা অনেক জানি না, একটু কইতে লাগবে। আপনারা জানেন জানেন। মহানির্দেশকের মৃত্যু হয়েছে। হুম পুলিশ মহানির্দেশকের মৃত্যু ঘটেছে। কাল সুদীপ বাবু একটি প্রশ্ন করেছেন যে ওই মৃত্যুর ঘটনায় প্রপার ভিডিও ফুটেজ এবং ভিডিওগ্রাফি করা হয়েছে কিনা, এবং যদি যদি ওনার মৃত্যু স্বাভাবিক হয়ে থাকে তাহলে জনসম্পর্কে এগুলো বেরোচ্ছে কিনা তা নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, এটা হচ্ছে একটা প্রপার হাইলি মানে নিরাপত্তা জোন। এগুলো তো ধরুন যারা অফিসার তারা সেগুলো অলরেডি সেগুলো তদন্ত চলছে না, সেগুলো আপনি পাওয়া যাবে। এগুলো কিন্তু সরকার কোনো ব্যাপারে কোনো খামতি নেই, পরিষ্কারভাবে ক্রাইম ব্রাঞ্চের উপরে পুরোটাই করে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখছেন বাইরে থেকে আমরা ফরেন্সিক যারা আছে তারাও আসা হয়েছে। এটা সরকার ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা জিনিস জানতাম